আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের চ্যাপ্টার 2 এর অধ্যায় 2 এর পার্ট 8 থেকে 10 অর্থাৎ প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ নিয়ে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে লক্ষ্য করো। এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লিখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই। এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ। এই অঙ্গগুলোর কোষের গঠন ও কাজ আলাদা। আমাদের দেহের হাড়, মাংস, মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন ও কাজ ভিন্ন প্রকৃতির। বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে আমরা টিস্যু বা কলা বলে থাকি। এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন ও গঠন ভিন্ন হতে পারে। এটা নির্ভর করে টিস্যু ও কোষের কাজের ধরনের উপর। প্রাণীদেহে বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত। টিস্যু সাধারণত 4 ধরনের হয়ে থাকে, অর্থাৎ প্রাণীদেহের টিস্যু সাধারণত 4 ধরনের হয়ে থাকে। সো এই পর্যায়ে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে তোমরা একটু বলতে পারবা যে উদ্ভিদ দেহের টিস্যু কয় প্রকার থাকে। এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। উদ্ভিদ দেহের টিস্যু হচ্ছে মূলত 2 প্রকার। তোমরা এখানে খেয়াল করে দেখতে পাবে, একটা হচ্ছে বাজক টিস্যু এবং অন্যটা হচ্ছে স্থায়ী টিস্যু। সো এবার চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। 4টা টিস্যু কে কে দেখো, একটু খেয়াল করো। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। সো ফার্স্টে আমরা জানবো আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু নিয়ে। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আমরা আবরণী টিস্যু বলি। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের ভিতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি হয়ে থাকে। আবরণী টিস্যুর বৈশিষ্ট্য দেখো। আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। এই ধরনের টিস্যুর কাজগুলো দেখো কী কী। এই টিস্যু দেহের ভিতর ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। পাকস্থলীয় অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণ করে। সো এবার নেক্সট যেটা আছে সেটা দেখো, তোমরা একটু খেয়াল করো। পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু। পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু, দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি, যেমন হাত বা পায়ের পেশি। এই পেশিগুলো আমরা যেভাবে চালাতে চাই সেভাবেই চলে। আবার দেহের কোনো কোনো পেশি আমাদের ইচ্ছা মতো চালনা করতে পারি না। এই ধরনের পেশি তাদের নিজের ইচ্ছা মতো চলে, যেমন পাকস্থলীর পেশি। এই আলোচনা থেকে জানলাম পেশি হচ্ছে মূলত 2 প্রকার, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি এবং অন্যটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবার ফার্স্টেই রয়েছে ঐচ্ছিক পেশি। আমরা যখন কোনোই বাঁকা করি তখন ঊর্ধ্ব বাহুর সামনের দিকের পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করতে পারি এবং দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে মূলত আমরা বলে থাকি ঐচ্ছিক পেশি। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা সবচেয়ে বেশি। এই পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। এরপর রয়েছে অনৈচ্ছিক পেশি। আমাদের খাদ্যনালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্ত্রের পেশি। এ ধরনের পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছা মতো সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে থাকি আমরা। হৃৎপেশি নামে আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি আছে। এ পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করছে। শুধুমাত্র হৃৎপিণ্ডই কিন্তু এ ধরনের পেশি দ্বারা গঠিত হয়ে থাকে। এবার দেখো পেশির কাজ রয়েছে। দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। সো এবার আমরা চলে যাই পার্ট 11-তে। পার্ট 11 এটা হচ্ছে মূলত যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু নিয়ে। যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল বা মেদময় হয়, যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ। যোজক টিস্যুর কাজ রয়েছে দেখো। হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে এবং দৃঢ়তা প্রদান করে। পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে। মেদকলা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে, যেমন নাক ও কানের তরুণাস্থি।
রক্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে থাকে। এছাড়া রক্ত রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করে। রক্ত তরল যোজক কলা। এরপর রয়েছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। প্রাণীদেহে যে কলা উদ্দীপনে সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকেই মূলত স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলা হয়। স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। নিউরন বা স্নায়ুকোষ। এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন সবসময় থাকে, একদম তোমরা যতদিন পর্যন্ত তোমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বা একাদশ দ্বাদশ শ্রেণীতে, তখনও তোমাদের এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে স্নায়ু টিস্যুর একক কী? স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি হয়ে থাকে। প্রতিটি নিউরন 3টি অংশ নিয়ে গঠিত। প্রতিটি নিউরনে কয়টা অংশ থাকে? 3টা অংশ। একটা হচ্ছে কোষদেহ, ডেনড্রন এবং অ্যাক্সন। স্নায়ু টিস্যুর কাজ, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই স্নায়ু টিস্যুর চিত্রটা তোমরা এঁকে শিখবা, কারণ এটা তোমাদের একদম বড় ক্লাসেও লাগবে। সো এই তোমাদের এখনই কিন্তু এটা এঁকে শিখতে হবে। তোমরা অবশ্যই এটা এঁকে শিখবা। যদি তোমাদের আঁকতে কঠিন হয় আমাকে বলবা, আমি তোমাদেরকে সহজভাবে কীভাবে আঁকা যায় সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্ক প্রেরণ করে। দেহের কার্যকর অংশে এই উদ্দীপনা সাড়া দেয়, যেমন মশা কামড়ালে এই অনুভূতি কিন্তু মস্তিষ্কে পাঠায় এই স্নায়ু টিস্যুগুলা। মস্তিষ্ক হাতকে একথা জানায় তখন হাত মশা মারার চেষ্টা করে, উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। সো এই ছিল আজকের ভিডিও, এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে মূলত আজকে আমরা তোমাদের এই বিজ্ঞান বইয়ে চ্যাপ্টার 2 শেষ করে ফেললাম। এবং নেক্সট ভিডিও ক্লাসে হয়তো বা আমরা তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব, এবং তারপর আমরা সম্পূর্ণ নতুন আরেকটা অধ্যায়ে চলে যাব। সো আজকের মতো ভিডিও এখানেই থাকবে। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এতে করে আমরা আরও বেশি ইন্সপিরেশন হব, এবং তোমাদের জন্য নতুন নতুন টাইপের ভিডিও আনার জন্য আমরা ইন্সপিরেশন হব আর কি। সো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।